সেকশন 6 এ কি আছে? পাবলিক হাসপাতালে ঔষধ, চিকিৎসা যন্ত্রপাতি, সরঞ্জাম এগুলো কি আইনের বিষয় নাকি? হাসাহাসি হবে তো এগুলো, আন্তর্জাতিকভাবে এগুলো হাসাহাসি হবে। যখন সরঞ্জাম কি হবে এগুলো আইনে লেখা থাকে, তা হাস্যকর, এগুলো থাকাই উচিত না। 16 তো দেখেন, সেকশন 16 তে আছে অ্যাম্বুলেন্স মরদেহ ব্যবস্থা। এটা আইনের সাবজেক্ট ম্যাটার। কোথায় কি অ্যাম্বুলেন্স থাকবে আর কোথায়, এগুলো তো রুলসে ঠিক করবে, বিধি দ্বারা ঠিক করবে, পরবর্তীতে ছোটখাটো বিষয় এগুলো করে আইনটাকে ক্লামজি করছে। 35 দেখেন, সেকশন 35। সেকশন 35 এ কি আছে? সেকশন 35 এ আছে রেজিস্টার সংরক্ষণ। আচ্ছা বলেন, কি হাস্যকর, মানে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কত প্যারালাইজড হলে পরে এগুলো পসিবল আর কি। রেজিস্টার সংরক্ষণ করতে হবে, এটাও নাকি আইনের সাবজেক্ট ম্যাটার। তারপরে দেখেন সেকশন 40। 40 তে কি আছে? 40 তে আছে ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদি সাক্ষ্যমূল্য। এগুলো সবকিছুতে এভিডেন্স অ্যাক্টে অ্যাপ্লিকেবল। এগুলোর সাক্ষ্য বললে আবার নতুন করে দিতে হবে নাকি? হোয়াটসঅ্যাপে কে কার সঙ্গে কি কমিউনিকেট করেছে, এগুলো এভিডেন্স অ্যাক্টে অ্যাপ্লিকেবল বললেই কাণ্ড শেষ, আর কিছু নাই এখানে। তারপরে দেখেন আইন শৃঙ্খলা রক্ষায় তথ্য প্রদান, ওসিকে তথ্য দিতে হবে, এটাও নাকি আইনের সাবজেক্ট ম্যাটার। ফলে মনে হয় যে দিস ল ওভারবার্ডেন করে ফেলেছে। যেখানে যার সাথে যা আলোচনা হয়েছে সবগুলোকে আমি একসাথে করছে, করে বোঝানোর চেষ্টা করছে যে দিস ইজ এ কম্প্রিহেনসিভ ল। এটা পুরো ড্রাফটিং এর ফল, তখন ক্রস কানেকশন সিস্টেম থাকে না। এর বাইরে আমার একটা সুনির্দিষ্ট কথা, এখানে মূল বিষয়টা কিন্তু গ্রিভেন্সটা কি করে রিপ্লেস হবে। ডক্টরস এন্ড পেশেন্টসদের গ্রিভেন্স আছে, উভয় পক্ষের আছে। আমরা দেখেছি বিএমডিসি, যেটা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, এর আইন হয়েছে 2010 সালে। ওই আইনে একজন ডক্টরের বিরুদ্ধে মেডিকেল নেগলিজেন্সের জন্য অভিযোগ দেওয়া যায়, কিন্তু আপনি দেখবেন ওই আইনে ওই ডক্টরকে সতর্কীকরণ, লাইসেন্স একটু সাসপেন্ড করা, এছাড়া আর কিছু নাই, কোনো রাস্তা নাই। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যে মেডিকেল নেগলিজেন্সের শিকার হচ্ছে, তারা কোথায় কিভাবে যাবে, এইটার যে প্রক্রিয়াটা বলেছে, এই প্রক্রিয়াটা মনে হয় সঠিক হলো না। প্রক্রিয়াটা বলছেন ওনারা কোথায় যেতে হবে। কোন ব্যক্তি যদি মেডিকেল নেগলিজেন্সের শিকার হন, তাহলে তার ডেফিনিশন দিয়েছেন ওনারা 26-এ মেডিকেল নেগলিজেন্স বলতে কি বোঝাবে, 27-এ এসে বলছেন অবহেলাজনিত ক্ষতি হলে বলতে কি বোঝানো হবে, আর এই ক্ষেত্রে সে কোথায় গিয়ে পাবে, কার কাছে যাবে, সেটার জন্য বলতেছেন 36-এ বলতেছেন স্বাস্থ্য সেবা সুরক্ষা কমিটি হবে জেলায় জেলায়। এরপরে সেখান থেকে আদালতে কি করে যাবে? আদালতে কে যাবে? ব্যক্তি যেতে পারবে নাকি স্বাস্থ্য সুরক্ষা কমিটি যাবে? আমি অ্যাপ্লিকেশন নিয়ে আমাকে মিউটিলেট করে দেওয়া হয়েছে। আমার অপারেশন করার ক্ষেত্রে আমার বাম হাতটা কাটার দরকার ছিল না, প্রটোকল মেইনটেইন করা হয় নাই, আমার বাম হাতটা কেটে ফেলা হয়েছে। তাহলে আমি তো পঙ্গু হয়ে গেলাম সারা জীবনের জন্য। কার কাছে গিয়ে চাইবো? এই স্বাস্থ্য সুরক্ষা কমিটির কাছে নাকি আদালতের কাছে? কোন আদালত? নাই কিন্তু দেখবেন বলছে উপযুক্ত আদালত। এই উপযুক্ত আদালত কোনটা? there is no such competent court. কম্পিটেন্ট কোর্টে গিয়ে যে আমি বলবো যে আমার এসএস করে বাকি জীবনের লায়াবিলিটি হবে 5 কোটি টাকা, সুতরাং ওই প্রতিষ্ঠান অথবা ডক্টর সাহেব আমাকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিবেন, ওর বিরুদ্ধে আমি আপিলে কোথায় যাব? ওই আপিলের বিরুদ্ধে আমি রিভিশনে কোথায় যাব? there is no such redress. আপনি ইন্ডিয়াতে যদি দেখবেন ভোক্তা অধিকার আইন, আমার কথা লম্বা হয়ে গেল, ইন্ডিয়াতে ভোক্তা অধিকার আইনে তারা 3টা টায়ার ক্রিয়েট করেছে। একটা টায়ার ক্রিয়েট করেছে যদি কোন ডিস্ট্রিক্ট লেভেলে হয় 50 লক্ষ রুপি পর্যন্ত যদি কারো ক্লেম থাকে, তাহলে তারা জেলা লেভেলে আদালত আছে সেখানে যাবে। তার উপরে যদি 1 কোটি রুপি পর্যন্ত হয়, তাহলে তারা স্টেট লেভেলে আদালত আছে সেখানে যাবে। তার উপরে আনলিমিটেড যদি কেউ চায়, তাহলে ইউনিয়ন লেভেলে, ইউনিয়ন অফ ইন্ডিয়া লেভেলে আদালত আছে সেখানে যাবে। একটার বিরুদ্ধে আরেকটা আপিল করা যাবে, আরেকটার বিরুদ্ধে আরেকটা আপিল করা যাবে। এক্সপার্ট এভিডেন্সেস নেওয়া হবে, এক্সপার্ট এভিডেন্সকে ডাকা হবে, রিপোর্ট নেওয়া হবে, 2-3টা রিপোর্ট নেওয়া হবে। এক ডক্টরের বিরুদ্ধে নেগলিজেন্স আসছে, কিন্তু সেই ডক্টরের নেগলিজেন্স একজন এক্সপার্ট এসে বলল ইয়েস ইট ইজ নেগলিজেন্স, আরেকজন এক্সপার্ট প্রটোকল মেইনটেইন করে বললেন নো দিস ইজ নট নেগলিজেন্স। এতটুকু ডিসক্রিপশন যা ডক্টর সাহেবের ছিল তিনি এটা অ্যাপ্লাই করেছেন, সুতরাং ইট ওয়াজ নট নেগলিজেন্স আন্ডার দ্য ল। তাহলে কি হবে? এই এভিডেন্স গুলো কোথায় নেওয়া হবে? কোন আদালত নেবে? কোন ট্রায়াল নাই তো আমাদের দেশে। হাইকোর্টে যাবে? হাইকোর্টে তো এটা টোটাল আইন কি করে হাইকোর্টে যাবে? এভিডেন্স দিতে হবে তো। এখন দেখবেন আপনারা মাঝে মাঝে পত্রিকায় দেখেন অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে,
অ্যাক্সিডেন্ট ক্লেম হিসেবে 20 লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়েছে। এগুলো কিন্তু কমপ্লিটলি আনলফুল অ্যাক্টিভিটি করতেছে হাইকোর্ট, কমপ্লিটলি আনলফুল অ্যাক্টিভিটি। এবং ক্যাথরিনা মাসুদ, তারেক মাসুদের যে কথা মাই লার্নেড ফ্রেন্ড বললেন, একটা মাইক্রোবাস এখানে সাজানো বিশ্ববিদ্যালয়ের ভিতরে, ওটা তারেক মাসুদ ক্যাথরিনা মাসুদের সেই মাইক্রোবাস। এটা বিচার হয়েছে, বিচার হয়ে আমরা সেই মামলার আইনজীবী ছিলাম। ড্রাইভারকে যাবজ্জীবন সাজা দিয়েছে অ্যাক্সিডেন্টের জন্য। ড্রাইভারকে যাবজ্জীবন সাজা দেয়, এর চেয়ে হাসির আর কিছু আছে নাকি? অ্যাক্সিডেন্ট কি কেউ ইচ্ছা করে করে নাকি? অ্যাক্সিডেন্টের জন্য তো দিস ইজ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কখনো ইন্টেনশনাল হয় না, আর যাবজ্জীবন সাজা দিতে কিন্তু ইন্টেনশন লাগে, ইন্টেনশন টু কিল। সে নিজেও তার অবস্থা খারাপ, সে নাকি আরেকজনকে মেরে ফেলার চেষ্টা করেছে ইন্টেনশনালি। এবং সেখানে 6.5 কোটি টাকা তাদেরকে বলেছেন যে তারা জীবিত থাকলে কত টাকা আয় করতে পারতেন, লাইফ এক্সপেক্টেন্সি কি, সোশ্যাল স্ট্যাটাস কি ছিল, এগুলো সব বিবেচনা করে 6.5 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে, আপিল পেন্ডিং। এই রিড্রেস মেকানিজম যদি না করা যায়, রোগীদের এই রিড্রেসটা যদি কোনো জায়গায় করতে না পারে, তাহলে কখনোই ডক্টরদের প্রোটেকশন সুনিশ্চিত হওয়া পসিবল না। কারণ কি, যে অভিযোগটা আছে, এই অভিযোগটা কোথাও না কোথাও তো এক জায়গায় গিয়ে ভেন্টিলেট করার স্কোপ দিতে হবে একজন মানুষকে। এই ভেন্টিলেশনের উপযুক্ত আদালতে ডেফিনিশনটা নির্ধারণ করা উচিত। এবং আমার বিবেচনায় ভোক্তা অধিকার আইনে একটা বিধান আছে, সেখানে বলে দেয়া আছে যে প্রথম যে আদালতে যাবে তারপরে সরাসরি আপিল হবে হাইকোর্টে, মাঝখানে আর আপিল নেই। তার মানে কি, তাড়াতাড়ি করার জন্য এই প্রক্রিয়াটা করে দেওয়া হয়েছে। এই রিড্রেসাল মেকানিজমটা এখানে অ্যাবসেন্ট, উই হ্যাভ টু ডু দিস। আর সেকেন্ড হলো ডক্টরদের প্রোটেকশন অবশ্যই দরকার। ডক্টরদের ব্যাপারে যে কথাগুলো এখানে বলা হয়েছে, ও আমলযোগ্য বলেছেন, ও আমলযোগ্য। ও আমলযোগ্য মানে হলো an offense যেখানে accused can be arrested, cannot be arrested without warrant। তো ওয়ারেন্ট তো পুলিশ জারি করার ক্ষমতা নাই, ওয়ারেন্ট জারি করতে হবে কম্পিটেন্ট কোর্টকে। একটা কোর্টে যদি মামলা দায়ের করা হয়, কোর্ট যদি ওয়ারেন্ট জারি করে, তবেই ওই ডক্টরকে অ্যারেস্ট করা যাবে। এটার নামই হলো ও আমলযোগ্য। আর আমলযোগ্য হলো কোনো ওয়ারেন্টের প্রয়োজন নাই, থানায় গেলেন, মামলা করলেন, ডক্টর সাহেবের কমানে দড়ি লাগালেন, পরের দিন জেলে নিয়ে গেলেন। অবহেলার কারণে জেলে যেতে হবে কেন? অবহেলার কারণে তো জেলে যেতে হবে না। অবহেলা ইজ নট অ্যান অফেন্স, ইট ইজ নেগলিজেন্স। এই নেগলিজেন্সকে ডিটারমিন করতে হয়। আর যদি অফেন্স হয়ে থাকে, তাহলে 304 অফ দি পেনাল কোডের এক বিধান আছে, যেখানে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এমনও তো হতে পারে কোন ডক্টর সাহেব কোন অপর পক্ষের সঙ্গে তাল মিলিয়ে স্লো পয়জনিং এ কোন লোককে মেরে ফেলেছেন, হতে তো পারে। সিনেমায় দেখবেন এগুলো আছে, আমরা কেস পড়েছি এগুলো, ইংল্যান্ডের কেস, আমেরিকান কেস, যে আস্তে আস্তে ডক্টরের সঙ্গে কনস্পিরেসি করে ডক্টর সেখানে স্লো পয়জনিং করেছেন, আস্তে আস্তে 3 মাস হসপিটালে থাকার পরে তার মৃত্যুবরণ হয়েছে। এটা তো ক্রিমিনাল অফেন্স। এই যদি ক্রিমিনাল অফেন্স হয়, তাহলে তো পেনাল কোডে বিধান আছে, সেখানে যেতে হবে। আর যদি নেগলিজেন্সের কারণে কোনো মানুষকে অবশ্যই কোমরে দড়ি লাগানো উচিত না। আগে তো নেগলিজেন্স ডিটারমিন করতে হবে। নেগলিজেন্স ডিটারমিন করবে কে? কোনো বিধান নাই দেখবেন। কে করবে নেগলিজেন্স ডিটারমিন? নেগলিজেন্স ডিটারমিন কি আমি শিশির মনির আর আরেকজন করতে পারবে? নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে তো এক্সপার্ট লোক লাগবে, যে প্রটোকল বুঝে, যে প্রটোকল জানে, ডক্টরকে নেগলিজেন্স করেছেন কিনা এটা নির্ধারণ করতে পারবেন আরেকজন এক্সপার্ট ডক্টর, যে প্রটোকলটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, ফিফথ স্টেপ মেনটেন করা হয়েছে কিনা। এই নেগলিজেন্স ডিটারমিন করার জন্য এরকম বোর্ড গঠন করা প্রয়োজন আছে। এটার জন্য একটা মামলা আছে হাইকোর্টে। আয়ান নামে যে ছেলেটা, যার সার্কামস্ট্যান্স করতে গিয়ে মারা গেল, খুব আলোচিত হলো। এই মামলায় আমরাও আছি, অন্যরাও আছে। ওখানে একটা হাইকোর্ট নির্ধারণ করতে যাচ্ছিল একটা, যে এখানে একটা বোর্ড গঠন করে দিবে, যে নেগলিজেন্স ডিটারমিনেশন বোর্ড। আমার যদি কমপ্লেইন থাকে, তাহলে এক্সপার্ট কর্তৃক গঠিত হবে একটা বোর্ড। ওই বোর্ডের কাছে আমি আমার কমপ্লেইন সাবমিট করব, তারা নির্ধারণ করবে প্রটোকল দেখে যে এখানে আসলে নেগলিজেন্স হয়েছে কিনা। যদি নেগলিজেন্স হয়, তাহলে এক ধরনের রিড্রেস, নেগলিজেন্স না হলে আরেক ধরনের রিড্রেস, আদালতে যেতে হবে না, ওটা নির্ধারণ করার পূর্বে। এই জন্য আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস, আমার কথাটা অনেক লম্বা হয়ে গেছে, আই এম সরি, যে অনেক জিনিস আছে এখানে যেগুলো রিডান্ডেন্ট, আননেসেসারি, these are to be deleted। আমরা লিস্ট আছে আমাদের কাছে, কোনগুলো প্রয়োজন নাই এগুলো আমরা আপনাদের কাছে দিয়ে যাব, যদি প্রয়োজন হয় আপনারা দিতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।